দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি মোহসেনা শাওন। আলোচনায় আজকে আমাদের সুবিধার্থে শুরুতেই দিনের আলোচিত কিছু সংবাদ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। সেগুলো হলো গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে আলটিমেটাম মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল নেমেছিল আজ আপনারা জানেন, এবং বাগেরহাটে গাড়িবহরে হামলা হয়েছে। এছাড়া ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে সচিবালয়ে আগুন এবং ব্যক্তি সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিটি। ঘটনাবহুল ২৪-এর বিদায়, নতুন দেশ করার প্রত্যয় এলো ২০২৫। পটকা এবং আতশবাজি এগুলোর উপরে একটা নিষেধাজ্ঞা এসেছে, এগুলো হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। এছাড়াও পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনঃ তদন্ত করবে দুদক, সেটি দুদক জানিয়েছে। সাবেক ৯ জন এমপি সহ ১২ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। তো এই সব বিষয় ছাড়াও আমরা আরও রাজনীতির আরও বিষয় নিয়ে, সংস্কার নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার একেবারে বাম পাশে আছেন ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। এবং আমাদের সাথে আছেন ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনারা জানেন যে আজ জুলাই আগস্ট বিপ্লবের একটি ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, সেটি আসলে হয়নি। কি কারণে হয়নি সেটি আমরা জানি যে সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা বলেছে যে আমরা এই ঘোষণাপত্রটি দেব, এবং সেই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে এটির পরিবর্তিতে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। তো শিক্ষার্থীদের সাথে সাধারণ শিক্ষার্থী এবং জনতার উপস্থিতি সেখানে আমরা লক্ষ্য করেছি, সেখান থেকে বিভিন্ন দাবি দেওয়া এসেছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিকে আসলে আপনারা কিভাবে দেখছেন, এবং আদৌ কি এই মুহূর্তে এই মার্চ ফর ইউনিটির দরকার ছিল বলে মনে করেন? সিদ্দিকুর রহমান স্যার, আপনাকে আমি প্রশ্নটি করছি। ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আমার সাথে যিনি আছেন ইলিয়াস ভাই এবং দেশবাসী সবাইকেই। আর কিছুক্ষণ পর আমরা ২০২৫ নববর্ষে আমরা পদার্পণ করব। তো আমরা দেশবাসী সবাইকে এবং আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনি যে প্রসঙ্গটি বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গত দুদিন আগে আজকের শহীদ মিনারে তাদের একটা কর্মসূচি দেওয়া হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল আমাদের একটা প্রক্লেমেশন বা ঘোষণাপত্র জুলাই বিপ্লব সম্পর্কে এটি হবে। এটি নিয়ে আমাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছিল, এবং এই প্রক্লেমেশনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হবে না সরকারের পক্ষ থেকে হবে, এই নিয়েও আমাদের রাজনৈতিক অঙ্গনে কিছু কথাবার্তা আমরা লক্ষ্য করেছি। এবং গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক জরুরি বৈঠক তারা বসেছিল, এবং সেইখান থেকে বসে তারা এই কর্মসূচিটা আংশিক পরিবর্তন করে প্রক্লেমেশনের জায়গাটুকু বাদ দিয়ে তারা আজকে একটি নতুন কর্মসূচি সেখানে পালন করে, সেটা হলো মার্চ ফর ইউনিটি। আপনি জানেন যে গত আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের মানে ঠিক আগে ৩ তারিখে এই শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা মানে বড় সমাবেশ সেখানে হয়েছিল, এবং সেখান থেকেই এক দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। আজকে ঠিক সেই শহীদ মিনারেই তারা মার্চ ফর ইউনিটি করেছিল, এবং ১ তারিখে তারা মার্চ টু ঢাকা সেই কর্মসূচিও সেখান থেকে আসছিল। এখন যে বিষয়টি নিয়ে আজকে একটা মানুষের মধ্যে আগ্রহ ছিল, কৌতূহল ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন এই জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র জনসমক্ষে উপস্থাপন করার কথা বলা হয়েছিল সেই সময় থেকে, আর একটা এইরকম অভ্যুত্থানের পর একটা ফ্যাসিস্ট রেজিমের অবসান হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগ করেছেন, পালিয়ে গেছেন, এই ধরনের একটা অভ্যুত্থানের পর আপনার একটা ডকুমেন্টেশন বা একটা ঘোষণাপত্রের মধ্য দিয়ে এটা থাকা প্রত্যাশিত। এখন এটি কারা করবে সেটি নিয়ে একটা মানে প্রতিক্রিয়া ছিল, মিশ্র প্রতিক্রিয়া ছিল। আমি মনে করি এটি যথার্থই একটি সিদ্ধান্ত হয়েছে। এই প্রক্লেমেশন পরবর্তীতে আমাদের সাংবিধানিক যে সংস্কার সেখানেও কিন্তু এটা যুক্ত হতে পারে, এবং সেটি যদি হয় তাহলে এই প্রক্লেমেশনটি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে না হয়ে যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসাবে বা ছাত্র জনতার আন্দোলনের
ফসল হিসাবে বা গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থান যেটিকে আমরা বলি জুলাই গণ অভ্যুত্থানের সেই ফসল হিসাবে এখন যে সরকার দেশ পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে যদি আসে সেটি অনেক বেশি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। আজকে তারা যদি দিতেন এটি অগ্রহণযোগ্য হতো এরকমটা না, কিন্তু সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের একটা ঘোষণাপত্র আসে তাহলে সেটি আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে এবং পরবর্তীতে যদি আমাদের সাংবিধানিক কাঠামোর মধ্যে সেটিকে অন্তর্ভুক্ত করারও কোনো পরিকল্পনা থাকে তাহলে সেটাও অনেক বেশি যৌক্তিকতা পাবে। তো সেই হিসেবে আমরা মনে করি যে হয়তো সরকারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা আলোচনা হয়ে থাকতে পারে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তারা কর্মসূচিটি পরিবর্তন করে আজকে এখন আপনি যেটি বলেছিলেন যে এটার একটা যৌক্তিকতা আছে কিনা আজকে যেটি তারা কর্মসূচি পালন করেছেন, দেখেন একটা গণ অভ্যুত্থানের পর এই দেশটির বিরুদ্ধে নানা রকমের যে ষড়যন্ত্র এবং অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে সেই কর্মকাণ্ডের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো না কোনো কর্মসূচি তারা কিন্তু নানা সময়ে পালন করে যাচ্ছে। এখন যেহেতু তারা একটা কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছিল, আমি মনে করি স্মার্টলি তারা সেটাকে একটু শিফট করে একটি ভিন্ন নামে তাদের মানে যারা তাদের সাথে এই আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে তারা তাদের বক্তব্যটি উপস্থাপন করতে পেরেছেন। এটা তাদের পক্ষ থেকে এটা আমরা মনে করি যে এটা একটা ইতিবাচক, তারা এটা করতে পেরেছেন এবং সারা দেশ থেকেই এখানে যারা আছে সেখান থেকে এসে এখানে অংশগ্রহণ করেছেন এবং সেইখানে তারা কতগুলো দাবি উত্থাপন করেছেন। সেটা হলো তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সংস্কার, বিশেষ করে যে আওয়ামী লীগের বা প্রধানমন্ত্রী এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন যেন না হয় সেই ব্যাপারেও তারা করতেন এবং বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের এই অবস্থানটার ব্যাপারে আমাদের দেশের মূলধারার যে রাজনৈতিক দলগুলো আছে এখন পর্যন্ত যেগুলো বিএনপি সহ তাদের কিন্তু একটু ভিন্ন মত আছে। তারাও চান সংস্কার হোক দেশের, কিন্তু সংস্কার সব সম্পন্ন করে ইলেকশন হবে বা হবে এইটির ব্যাপারে তাদের একটু ভিন্ন মত আছে এবং সেইখানে তারা সবসময় বলতে চাচ্ছেন যে দেশের এই বিদ্যমান বাস্তবতায় জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে সংস্কার দরকার, কিন্তু সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটি তারাই সব শেষ সম্পন্ন করে ফেলতে পারবে এরকম না। আর মানুষের একটা জন আকাঙ্ক্ষাও আছে যে একটা নির্বাচিত সরকারের হাতে মানে দেশ পরিচালনার দায়িত্ব আসুক। এই নিয়ে কিছুটা তাদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে আমরা মত ভিন্নতা দেখছি। তো সেখানে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও তাদের সেই অবস্থানটাই আবার পুনর্ব্যক্ত করেছেন যে নির্বাচনের আগেই এই পতিত স্বৈরাচারের বিচার করতে হবে এবং সংস্কার সম্পন্ন করতে হবে। তো আমি সব কিছু মিলিয়ে এই দেশের আজকের এই দিনটির শেষ লগ্নে তাদের যে কর্মসূচিটি সেই কর্মসূচিটি যেটি মানে তারা করতে পেরেছেন এবং শান্তিপূর্ণভাবে সেটি সম্পন্ন হয়েছে এটা আমি ইতিবাচকভাবেই দেখছি। ধন্যবাদ আপনাকে। ইলিয়াস ভাই, আপনার কাছে জানতে চাই, স্যার তো বললেন যে তিনি আসলে এটিকে ইতিবাচকভাবেই দেখছেন এই মার্চ ফর ইউনিটি কর্মসূচিটিকে। তো মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে সমন্বয়করা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলেছেন, বিভিন্ন দাবি দেওয়ার কথাও তারা বলেছেন, যেটি হয়তো ইতিমধ্যে আপনারা জেনেছেন। তো যেখানে একটি দাবি উঠে এসেছে যে 15ই জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে হবে, যেটি তারা দিতে চেয়েছিলেন। পরবর্তীতে যেটি অন্তর্বর্তী সরকার বলেছে যে তারা এই ঘোষণাপত্রটি বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে করবে। তো আপনার কাছে কি মনে হয় যে ছাত্ররা যদি এই 15 তারিখের মধ্যে ঘোষণাপত্রটি দিতে না পারে অন্তর্বর্তী সরকার, তাহলে ছাত্ররা পরবর্তীতে কি কঠোর হবে বা পদক্ষেপ কি ধরনের পদক্ষেপ নিতে পারে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং অনুষ্ঠান যারা দেখছেন, আমি একটু আগে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিই, আর কিছু সময়ের মধ্যে বোধহয় শুরু হবে। না, ছাত্ররা আজকে আমি তাদেরকে সাধুবাদ জানাতে চাই যে তারা যেমন দুই একটি কথা বলেছিল যে সংবিধানে কবর দেওয়া হবে 1972 সংবিধানে, সেই অবস্থান থেকে তারা সরে এসছে এবং জুলাই আন্দোলনের যে ঘোষণাপত্র সেটি তারা দিতে চেয়েছিল বা শেষ পর্যন্ত এ নিয়ে পর্দার অন্তরালে অনেক রাজনীতি হয়েছে, সেগুলো আমি আর এখানে বলতে চাই না, বাট এটিতে এরা ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার সেটি ঘোষণা করবে। আপনি যেটি প্রশ্নটি করেছেন যে 15 দিনের মধ্যে যদি না দেয়, আমরা আগেই নেগেটিভ চিন্তা না করি, আমরা পজিটিভ চিন্তা করি যে সরকার 15 দিনের মধ্যেই দিবে এবং সরকার এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সবাই তো সরকারকে সহযোগিতা করছে এবং সরকারের সাথে সকল গণতান্ত্রিক শক্তি কিন্তু ঐক্যবদ্ধ আছে, এক্সেপ্ট যে দলটি আওয়ামী লীগ, সেটি বাদে সবাই কিন্তু ঐক্যবদ্ধ আছে। সুতরাং আশা করতে চাই 15 তারিখের মধ্যে সরকার দিবে, আর যদি নাও দিতে পারে
সেক্ষেত্রে তারা ফ্র্যাঙ্কলি বলতে পারে যে আমাদের আর কদিন লাগতে পারে। যেমন এই যে সচিবালয়ের যে রিপোর্টে দেওয়ার কথা ছিল কালকে, সেটা কিন্তু আজকে দিয়েছে। দিয়ে এটি আন্ডারস্ট্যান্ডিং থাকলে এটি কোনো বিষয় না। সেখানে তারা অনেকগুলো দাবি জানিয়েছে, আমি তাদের সেই দাবিগুলোকেও সাধুবাদ জানাই। সেই দাবিগুলো আমাদেরও দীর্ঘদিনের। যেমন তারা একটি বলেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলেছে, এটি কিন্তু এখন আমাদের সবচেয়ে বার্নিং ইস্যু। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কিন্তু বাজারে যেতে পারছে না, বাজারে আগুন লেগেছে এরকম অবস্থা। যদিও এখন সবজি তরকারির দাম কিছুটা কমেছে, বাট অন্য পণ্যের দামও কমানো উচিত। আপনি জানেন যে এই মাত্র কদিন আগে একদিনের মধ্যে 8 টাকা দাম বেড়েছে সয়াবিন তেলের। এগুলোকে মানুষ সহ্য করতে পারছে না। দেখুন যারা আন্দোলন করেছে বা যারা এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু এই কি সংস্কার হবে, কী নির্বাচন, এগুলো বুঝতে চায় না। তারা চায় একটু স্বস্তিতে বাঁচতে চায়, তারা নিরাপত্তা চায়, বাজারে যাতে স্বস্তিতে যেতে পারে, আয়ের সাথে যাতে ব্যয়ের সঙ্গতি থাকে, সেটি কিন্তু চিন্তা করে। সুতরাং আমি বলতে চাই সরকারের কাছে যেটি এখন মূল দাবি মানুষের, সেটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। যদিও আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে রোজায় দ্রব্যমূল্য যেন না বাড়াতে পারে, কিন্তু বাংলাদেশে বোধহয় এমন কোনো এমন কোনো দৃষ্টান্ত নেই যে কোনোবার সব মন্ত্রী আগে বলেন যে এবারে বাজারে। এটি বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকবারে সরকার থেকে বলা হয় যে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। এমন একটি রমজান নেই যে পণ্যের দাম বাড়েনি। খুব দুর্ভাগ্যজনক, বাংলাদেশে অনেক মানুষ বসে থাকেন যারা ব্যবসা করেন, যে পুরো বছরের ব্যবসাটি এবার করে নেবে। যেমন ঈদ আসলে যেমন জামা কাপড় কিনে মানুষ, কোরবানির সময় যে পণ্য নিয়ে, যে গরু নিয়ে আসে, সবাই চায় যে এইবার পুরো ব্যবসাটা করে রাখবো। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতো। তারাও একটু দাবি জানিয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনার বিচার করতে হবে এবং তার সাঙ্গপাঙ্গদের বিচার আসলে দীর্ঘ প্রক্রিয়া। বাংলাদেশে আমরা জানি বিচারে কিন্তু দীর্ঘ সূত্রতা রয়েছে। বিচার নিঃসন্দেহে করতে হবে, কারণ আমি মনে করি যে বাংলাদেশে তো যে ছাত্র জনতা জীবন দিয়েছে এবং প্রায় 20,000-এর বেশি আহত হয়েছে, এর পেছনে তো এই সাবেক পতিত সরকারি দায়ী। এবং তারা এমন দলীয়করণ করেছিল যে প্রধানমন্ত্রী এবং মসজিদের খতিব একসাথে পালিয়ে গেছে। এই দৃষ্টান্ত কিন্তু বাংলা, আপনি দেখবেন যে আগেও তো স্বৈরাচার এরশাদের পতন ঘটেছে, দেখবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার যত এমপি ছিল, মন্ত্রী পরিষদ, সবাই কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই দৃষ্টান্ত আর বাংলাদেশে কিন্তু কোনোদিন ছিল না। সুতরাং আমি যেটি বলতে চাই, তার হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিলাম। অনেকে বলছেন যে বিচারের পরে নির্বাচনে এটি হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। বিচার করতে অনেক দিন সময় লাগে। বাংলাদেশের আইনাঙ্গনের চিত্রটা এরকম। সুতরাং আমি বলতে চাই, সংস্কারের কথা সিদ্দিক ভাই বলেছেন, সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। এমন না যে আমি 6 মাসের মধ্যে সংস্কার করে ফেলতে পারবো, বা 1 বছরের মধ্যে করে ফেলতে পারবো। সংস্কারও চলবে, সংস্কার সবসময় চলমান প্রক্রিয়া। বাংলাদেশের মানুষের মধ্যে এখন নির্বাচনী ক্ষুধা রয়েছে। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে না। এই যে ধরুন যারা আন্দোলন করেছে, ধরুন 17 থেকে 27 বছর বা এরকম যাদের বয়স, তারা কিন্তু একবার ভোট দিতে পারেনি। শুধু পার্লামেন্ট নির্বাচন নয়, স্থানীয় সরকার সহ অন্যান্য ট্রেড বোর্ডের নির্বাচন, প্রফেশনাল বোর্ডের নির্বাচন, কোথাও কিন্তু ভোট দিতে পারে না। সুতরাং তারা ভোট দিতে চায়। সুতরাং আমি মনে করি দেশের এখন যে অবস্থা চলছে, এর থেকে উত্তরণের জন্য নানা সমস্যা তো হচ্ছে। ধরুন আমাদের সচিবালয়ে এই আগুন লেগেছে, আজকে যদিও রিপোর্ট দিয়েছে, বাট এটা তো লাগার কথা না, এটা হওয়ার কথা না, কিন্তু হয়েছে। এরকম নানা ঘটনা তো ঘটছে। শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে এরকম একটি তথ্য এসেছে। দেশকে নিয়ন্ত্রণ করতে রাজনৈতিক শক্তি লাগবে এবং নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে। অনির্বাচিত ব্যক্তি দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকেন, তারা কিন্তু অজনপ্রিয় হয়ে যান। আমাদের নিশ্চয়ই 111-এর কথা মনে আছে, এবং তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। একজনও কিন্তু দেশে নেই। সুতরাং আমি যেটি বলি, নির্বাচিত সরকারের হাতে যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করা উচিত। ওই যৌক্তিক সময়গুলো, কোন যৌক্তিক সময় আমি কতদিন, সেটি কিন্তু কেউ বলছে না। সবাই বলে যৌক্তিক সময় পর। জি ইলিয়াস ভাই, আমরা এই ব্যাপারটা নিয়ে আরো আলোচনা করব। সংস্কার নিয়ে আমরা কথা বলছিলাম। আমি এবার ডক্টর এম সিদ্দিকুর রহমান খান স্যারের কাছে জানতে চাই যে সংস্কার নিয়ে কথা বলছিলেন ইলিয়াস খান, তো এই সরকার আসলে সংস্কারের কথা বলছে, তো আদৌ কি তারা কোনো সংস্কার করতে পেরেছে, বা আদৌ তারা কোনো সংস্কার করতে পারবে, কি মনে হয় আপনার কাছে? দেখুন, সংস্কার এটি আমাদের সকলের কাছেই একটি বহুল প্রত্যাশিত, কারণ আপনার সংস্কার আমাদের কিছু প্রয়োজন। আপনি জানেন যে গত 1.5 দশকে আমাদের নির্বাহী বিভাগ থেকে শুরু করে আইন বিভাগ, বিচার বিভাগ, আমাদের অর্থনৈতিক কাঠামো, সব জায়গায় একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আমরা আছি।
এবং আমাদের সংবিধান থেকে শুরু করে সব জায়গায় কিছু সংস্কার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্যও কিছু আমাদের সংস্কার দরকার, এতে কোনো সন্দেহ নেই। এবং সরকার ইতিমধ্যে এই সংস্কারের লক্ষ্যে যে কমিটিগুলো গঠন করেছিল, আপনি জানেন কমিশনগুলো, সেই কমিশনগুলোর কিন্তু আমরা যখন গঠন করা হয় তখন বলা হয়েছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে তারা তাদের প্রাথমিক খসড়া প্রতিবেদন উপস্থাপন করবেন। আজকে পর্যন্ত আমি জানি না অন্তত পক্ষে কোনো কমিশন থেকে কোনো প্রতিবেদন উপস্থাপিত হয়েছে কিনা, খসড়া প্রতিবেদন। এবং একটু ফাঁস হয়েছিল, জি, তারই প্রতিক্রিয়া কি আমরা দেখেছি। তো আপনি সংস্কার আমরা যত সহজে বলছি, সেই সংস্কার এত সহজে বলার মানে করা কঠিন। আপনি দেখবেন যে এখন 11টা কমিশন কমিটি গঠন করা হয়েছিল, এর মধ্যে 6টা কাজ করছে আর বাকিগুলো এখনো তাদের কার্যক্রমই সেই অর্থে শুরু করে নাই। তো এখন এই সংস্কার কার্যক্রমের যদি আজকে 31 তারিখ গেল, এটা যদি ধরি আমরা খুব আগামী 15 দিনের মধ্যেই খসড়া প্রতিবেদন প্রকাশিত হয়, তারপরে রাজনৈতিক দল সহ স্টেক হোল্ডারদের সাথে এই নিয়ে আলোচনা করতে হবে এবং সেইখানে যদি একটা ঐক্যমত্যের দিকে যাওয়া যায় তাহলেই আমাদের সংস্কার কার্যক্রম, যেটা আমরা প্রত্যাশা করি সেই ধরনের সংস্কার কার্যক্রম হবে। এখন আদৌ সেই কাজগুলো কতটুকু সহজে করা যাবে, এটা কিন্তু আমাদের মতো অনেকের মনের মধ্যেই প্রশ্ন আছে। কিন্তু এই প্রশ্ন থাকলেও আমরা চাই যে এটি হোক এবং এটি হওয়ার জন্য একেবারে ব্যাপক মাত্রায় না হলেও এই মুহূর্তে আমাদের একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং রাষ্ট্রের যে ভঙ্গুর অবস্থা, এখান থেকে রাষ্ট্রকে একটা ভিত্তির উপর দাঁড় করানোর জন্য হলেও আমাদের যে সংস্কারগুলো দরকার সেগুলো হোক। কিন্তু ইলিয়াস ভাই যেটি বলেছেন, আমিও যেটি আবারও পুনরাবৃত্তি করতে চাই, যে সংস্কার, যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে সমাবেশ থেকেও যেটিকে বলা হয়েছে যে সংস্কার সম্পন্ন করেই নির্বাচন, সংস্কার সম্পন্ন করার কিছু নেই। সংস্কার, আবারও আমি বলছি যে এটি চলমান। আজকে যে সংস্কারটি করবেন, কালকেও কিন্তু নতুন বাস্তবতায় এটির আবার পরিবর্তন পরিমার্জন দরকার হইতে পারে। ফলে করে একটা এমন একটা বিষয় না যে এটাই এখানেই শেষ হয়ে যাবে। ফলে সংস্কারও চলবে নির্বাচনের জন্য এবং রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা, এবং উনিও যেটি বলেছেন যে দেশের মানুষেরও যে একটা প্রত্যাশা যে তারা তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটা সরকার গঠন করবে, সেই প্রত্যাশা পূরণের জন্য নির্বাচনী যে আমাদের প্রস্তুতি সেটিও করতে হবে। ইলেকশন কমিশন গঠন করা হয়েছে, ইলেকশন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে, সেখানে পরিমার্জন করবে, এগুলো কিন্তু এক ধরনের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছি বলেই আমরা মনে করি। কিন্তু একটা হলো যে সরকারের যারা দায়িত্বশীল আছেন, এর সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্য জায়গা থেকে এমন কথাগুলো মাঝে মধ্যে আসে যেগুলো মানুষের মনের মধ্যেই একটা এক ধরনের মানে কি বলবো যে দ্বিধা তৈরি হয়, আশঙ্কা তৈরি হয়। আপনি দেখেন আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচন সম্পর্কে কিন্তু একটা ধারণা আমাদেরকে দিয়েছেন, সেটি হলো যে 25 সালের শেষ দিকে অথবা 26 সালের প্রথম দিকে। কিন্তু এরপরেও কিন্তু সরকারের দায়িত্বশীল অনেক জায়গা থেকে আমরা অন্য রকমের কথাও শুনেছি। এমনকি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সময় থেকেও বলা হচ্ছে যে 26 সালের জুন মাসের দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেইগুলো যখন কথাবার্তা হয় তখন সংস্কার এবং সংস্কারকে প্রলম্বিত করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার এই সরকারের কোনো ইচ্ছা আছে কিনা, বা এই সরকারের যারা সমর্থন করেন, বিশেষ করে আমরা সবাই সমর্থন করি, কিন্তু এই সরকারেরও তো কিছু আছেন, তারাও এটাকে প্রলম্বিত করতে চান কিনা, সেটাও কিন্তু অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে, প্রশ্ন তৈরি হয়। এবং এটা রাজনৈতিক অঙ্গনে আমরা এক ধরনের বিতর্ক, এক ধরনের এই বিতর্ক দেখেও আবার মানুষের মনের মধ্যে হয় যে যারা এক কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন তাদের মধ্যে আবার দ্বিধা বিভক্তি তৈরি হচ্ছে কিনা। ফলে আমি যেটা মনে করি যে এই সরকার সংস্কার কিছু কিছু ক্ষেত্রে তো অনানুষ্ঠানিকভাবেও সংস্কার কার্যক্রম প্রতিনিয়তই হচ্ছে। আর কমিশন গঠনের মধ্য দিয়ে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন ধরেন সংবিধানের বিষয়, এই সংবিধানের বিষয়টি নিয়ে যে ধরনের ইলিয়াস ভাই যে কথাটি বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 72-এর সংবিধান বা আমাদের যে এখন সংবিধানটি আছে সেই সংবিধান নিয়ে যে ধরনের বক্তব্য রাখা হয়েছিল যে আজকের এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে এটির কবর রচনা করে দেয়া হবে ইত্যাদি, এই জিনিসগুলো কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বিএনপিও তাদের পক্ষ থেকে একটা শক্ত অবস্থান এই সংবিধানের ব্যাপারে বলেছেন। এমনকি খোদ এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে সংবিধান বা অন্য বিষয়ে, এগুলো তাদের বক্তব্য না, এর সাথে সরকার এগুলো সরকারের ভাষ্যের সাথেও কোনো রকমের হয়নি, এগুলো তাদের প্রাইভেট ইনিশিয়েটিভ হিসাবে তারা এগুলোকে
বলেছিল, এই শব্দটাই কয়েন করেছিল যে তাদের যে সংবিধান সম্পর্কিত দাবি বা অন্যগুলো, এগুলোকে তারা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসাবেই তারা মনে করেন, এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। এখন যে বিষয়গুলো আমাদের সামনে আছে এবং সামনের দিনে আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জ হবে, সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে যে এই কমিশনগুলোর ঘোষিত, মানে যখন এগুলো ঘোষণা করা হবে সেই সময় এই স্টেক হোল্ডারদের সাথে আলোচনার আগেই এটার প্রতিক্রিয়াটা কি হয়। একটু আগে ইলিয়াস ভাই বলেছিলেন যে আমরা জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান, উনি অত্যন্ত সজ্জন একজন বিজ্ঞ ব্যক্তি। তিনি কিন্তু কতগুলো কথা বাই প্রাসঙ্গিক ক্রমে যে কি করতে চান তারা সেটা বলেছিলেন। আপনি দেখেছেন আমাদের সচিবালয়ে আমলারা যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন, যে ধরনের বিয়ামে সেখানে সমাবেশ করে যে ভাষায় কথা বলেছেন, আমার মনে হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে রাজনীতিবিদরাও এইভাবে কথা বলেন কি না মানে আছে এই ধরনের। তো ফলে এই যেগুলো কথাগুলো বলা হচ্ছে যে সব সংস্কার শেষ করে এইগুলো ইচ্ছে করলে আমার মনে হয় না যে সম্পন্ন করতে হবে। তারা শুরু করে দিবেন এবং এটা চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা করবেন। আর আমি একটা যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই সরকারের কিছু মানে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, যে সিদ্ধান্তগুলো পরবর্তীতে ইচ্ছে করলেই কেউ পরিবর্তন করতে পারবে না, এবং সেই সিদ্ধান্তগুলো হবে রাজনৈতিক ক্ষেত্রেই বলেন বা আমাদের বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা সবসময় যেটি বলি যে গণতন্ত্রের লেবাসে একটি দল বা কেউ ক্ষমতায় এসে যে তারা আবার নিজেদেরকে স্বৈরতান্ত্রিক, কিন্তু সেটাই তো হয়ে আসে যে একটা করলো, পরে আবার একটি নির্বাচিত সরকার এসে সেটি পরিবর্তন করে দেয়। না না এটা আর আপনি বলেন এই সরকার অনেক যদি রাজনীতিবিদদের সাথে সমঝোতা না এসে ধরেন অনেক সংস্কার তারা করলো, কিন্তু এই সরকার তো মানে দীর্ঘদিন ধরে প্রলম্বিত হবে না। রাজনৈতিক সরকারের ইচ্ছার বিরুদ্ধে বা রাজনৈতিক দলগুলোর ইচ্ছার বিরুদ্ধে কোনো সংস্কার যদি তারা করেন, তারা যে কোনো সময় সেটা আবার পরিবর্তন করে ফেলতে পারেন। ফলে আমরা এই ধরনের ব্যবস্থা চাই না। আমরা ব্যবস্থা চাই যে অবশ্যই সংস্কার হবে, কিন্তু এগুলো রাজনৈতিক দলগুলোই যেহেতু একটা দেশের মেইন স্টেক হোল্ডারদের মধ্যে অন্যতম থাকে, তাদের সাথে এবং আমাদের দেশের সুশীল সমাজ আছে, ছাত্র প্রতিনিধি আছে, তাদের সাথে একটা ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের যে সংস্কারটুকু রাষ্ট্রের জন্য প্রয়োজন, একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যে প্রয়োজন, সেইগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মানে সরকারের কর্মসূচি কার্যসূচির মধ্যে এনে ভবিষ্যৎ কার্যক্রম। আর আমি আবারও বলছি যে কোনোভাবেই রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের দূরত্ব তৈরি হোক, এটা আমরা প্রত্যাশা করি না। এমনকি এই দূরত্ব যদি এই সরকারের কার্যক্রমকে কোনো রকমের চ্যালেঞ্জের মধ্যে ফেলে, এটাও আমরা চাই না। কারণ এই সরকার ক্ষমতায় এসেছে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, বহু মানুষের মানে জীবন উৎসর্গের মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে। ফলে তাদের এই প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত সুচিন্তিত হতে হবে এবং রাজনৈতিক বিভেদ তৈরি যেন না হয়, বরং একটা কনসেনসাসের মধ্য দিয়ে একটা মানে আমরা বলবো যে সমঝোতার মধ্য দিয়ে যেন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে বিনির্মাণের একটা পথ উন্মুক্ত হয়, সেটাই আমরা চাই। ধন্যবাদ ইলিয়াস খান ভাই। যেটি বললেন স্যার, যে একটা দূরত্ব তৈরির কথা বললেন, যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো দূরত্ব হোক, এটা আসলে কাম্য নয়। তো আপনার কি মনে হয় না যে অন্তর্বর্তী সরকারের সাথে কি ইতিমধ্যে কি আসলে, আমি বিশেষ একটি দলের কথাই বলি, যদি বলি বিএনপির কথা, যে কিছুটা দূরত্ব কি তৈরি হয়নি? তাদের মত পার্থক্য কি আপনার মনে হয় কি তৈরি হয়েছে বা হয়নি তাদের বিভিন্ন সময় বিভিন্ন কথায়? না, তৈরি হয়নি। আমি মনে করি যে না, এখনো কোনো দূরত্ব সৃষ্টি হয়নি। বাট আমি সিদ্দিকের কথা একটু শর্মিলীকে আমি টেনে বলি যে আমরা কিন্তু আমাদের হতাশ হয়েছি সব সময়। আমাদের পূর্বসূরীরা যে 71-এ জীবন দিয়েছেন, আমাদের দেশটিকে স্বাধীন করেছেন, স্বাধীনতার পর কিন্তু আমাদের আগে যেগুলো বলা হয়েছিল, দেশে সাম্য নাই, মানবাধিকার নাই, গণতান্ত্রিক অধিকার নাই, এটি বলা আমাদের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের পর আমরা কি দেখলাম? গণতন্ত্র হত্যা করলো। যে দলটি দাবি করে যে আমরা দেশ স্বাধীন করেছি, যদি তাদের দাবি ঠিক না, কারণ বাংলাদেশের সব মানুষই মুক্তিযুদ্ধ করেছে, কিছু রাজাকার ছাড়া কোনো না কোনো ফরম্যাটে তারা যুদ্ধ করেছে। একটা জনযুদ্ধ, একটা জনযুদ্ধ ছিল। তো মানুষ কিন্তু হতাশ হয়েছে। হতাশ মানে ভয়াবহ হতাশ হয়েছে যে আমরা দুর্ভিক্ষ দেখেছি। দুর্ভিক্ষ কী দেখলাম? যে আমরা যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, লড়াই করেছি, জীবন দিয়েছি, সেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হয়েছে। আমার যে কথা বলার অধিকার, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলতে চাই যে সেই গণমাধ্যমে কথা বলার সুযোগ ছিল না, কারণ সব বন্ধ করে দেওয়া হয়েছে। এই হতাশার পরে ধরুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে বাংলাদেশ কিন্তু অনেক সুদিন দেখেছে। এই যে যেমন দ্রব্যমূল্য আজকে বলা হচ্ছে, দ্রব্যমূল্য জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে জাস্ট অর্ধেক করে ফেলেছিলেন।
এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন 75-এর আগে পর্যন্ত দিনে দুপুরে ডাকাতি হতো, হ্যাঁ, ঈদগাহ ময়দানে মানুষ মেরে ফেলা হয়েছে, এবং নানা ঘটনা আছে, কিন্তু একদম আইন শৃঙ্খলা পরিস্থিতি চেঞ্জ করে ফেলেছিলেন। এটা এই প্রসঙ্গে বললাম যে এই বর্তমান সরকার কিন্তু এই দুইটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে পারেনি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে। আমি 71-এর কথা, পরে 90-এর গণ আন্দোলন হলো, আমরা তখন, আপনি নিশ্চয়ই আন্দোলন করেছি, আমরা আন্দোলন করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীয়ত এরশাদের পতনের পর আমাদের কিন্তু অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেটি আমাদের পূরণ হয়নি। 2-3বার আপনারা দেখেছেন যে একবার আওয়ামী লীগ, একবার বিএনপি একটা প্র্যাকটিস শুরু হয়েছিল, যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে কনজারভেটিভ আর ডেমোক্র্যাটরা ফাইট করে, যাই হোক, সেটি কিন্তু আওয়ামী লীগ গলা টিপে হত্যা করলো। একটা দারুণ ব্যবস্থা এসেছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটি তারা গলা টিপে হত্যা করলো। এবং 2013 সালে যে মেয়র নির্বাচনগুলো হয়েছিল, সেখানে সব আওয়ামী লীগের প্রার্থীরা কিন্তু হেরে গেছিল লক্ষাধিক ভোটের ব্যবধানে, শুধু বরিশাল ছাড়া। এরপরে আওয়ামী লীগ বুঝেছে যে ভোটে এদেশে আমাদের কোনোদিন জেতা আর সম্ভব না, তারপরেই পুরো নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে। নির্বাচন বলতে আর কিছু নেই। তো এই অবস্থা থেকে উত্তরণ হওয়া দরকার। এবার আমরা হতাশ হতে চাই। এবারে যে গণ আন্দোলন, যেমন একটু আগে আমি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, কিন্তু তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আন্দোলন ছিল, নগর কেন্দ্রিক আন্দোলন, নগর কেন্দ্রিক। এবার আপনি দেখেন যে সারা দেশব্যাপী দেশব্যাপী। এবং মানুষের প্রত্যাশা কিন্তু এবার খুব বেশি। আমরা হতাশ হতে চাই না, এবার আমরা অনেক কিছু পেতে চাই। যেমন প্রথম যে বিষয়টি দরকার, নির্বাচন ব্যবস্থাকে একদম ঢেলে সাজাতে হবে, যাতে কারচুপি, ডাকাতি, চুরি না করতে পারে, প্রকৃত প্রতিনিধি যাতে মানুষ নির্বাচিত করতে পারে, সেই চেষ্টা করতে হবে। এটি করে একটি নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ দেশ ঠিক করতে ছোট্ট একটি দেশে 18 কোটি মানুষ, রাজনৈতিক শক্তি লাগবে। রাজনৈতিক শক্তি ছাড়া কিন্তু এটি সম্ভব না। রাজনৈতিক শক্তি যখন আসবে, ক্ষমতার প্রকৃত রাজনৈতিক শক্তি, তখন কিন্তু দেশ ভালোর দিকে চলে যাবে আশা করি। সুতরাং আমি আশা করতে চাই যে বর্তমান সরকার নিশ্চয়ই তাদের বোধোদয় হবে। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনির্বাচিত ব্যক্তিদের দীর্ঘদিন ক্ষমতা থাকার কোনো সুযোগই নাই। এখন বলা হচ্ছে যে 15.5 বছর জলজার, ঠিক আছে, বাট এরশাদের পতনের পর কিন্তু 3 বছরের মধ্যে নির্বাচন হয়েছিল। এবার এরশাদে কিন্তু 9.5 বছর ক্ষমতা ছিল। সুতরাং এবার আমি ধরলাম অনেক সময় তো চলে গেছে, আরো সময় এই কথাটা তো বিএনপি বারবার করে বলছেন যে নির্বাচন আসলে 3 মাস কিংবা 6 মাসের মধ্যে। বিএনপি বলছে এই কারণে, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির মহাসচিব বারবার বলেছেন যে আমরা সরকার গঠনের জন্য আন্দোলন করছি না, আমরা চাই বাংলাদেশের মানুষ যাতে ভোটাধিকার ফিরে পায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পায়। সেটি কিন্তু বিএনপি আজও বলছে। বিএনপিটি বলছে দায়িত্বশীল দল হিসেবে, কারণ এই দেশটি তারা 3বার শাসন করেছে। দায়িত্বশীল দল হিসেবে তারা চায় যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হোক, এবং এটা বলতে আমার বাধা নাই। বিএনপি যারা নেতাকর্মী আছে অনেকেই স্বপ্ন দেখছে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। সুতরাং তারা তো বলতেই পারে নির্বাচন চাইবে, কারণ দেশের কল্যাণ চায় তারা। অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় দীর্ঘদিন থাকার সুযোগই নাই, এটা গণতন্ত্রের প্র্যাকটিসই না। সুতরাং আমি বলতে চাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে প্রকৃত জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করা হোক। নির্বাচনের কথা শুনলেই যেন মাথা গরম না হয়ে যায়, এটি হওয়া কিন্তু শোভন না, এটি হওয়া কিন্তু খুব ভালো লক্ষণ না। তো আমি বলতে চাই নিশ্চয়ই এই সরকারে যারা আছেন তাদের বোধোদয় হবে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে প্রকৃত জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করতে হবে। সিদ্দিকুর রহমান স্যার, আপনার কাছে জানতে চাই যে প্রধান নির্বাচন কমিশনার আজ বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকেই সামনে রেখে কাজ করছে এখন নির্বাচন কমিশন, এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে তারা কাজ চলছে তাদের। তো যেখানে হচ্ছে তারা ভোটার তালিকা হালনাগাদ করছেন, তালিকা থেকে মৃতদের, রোহিঙ্গাদের বাদ দেওয়া এবং আরও বিভিন্ন কিছু আনুষঙ্গিক বিষয়াদি আছে। তো আপনার কি মনে হয় যে প্রধান উপদেষ্টার দেওয়া যে সময়টা আছে, এই সময়ের মধ্যে নির্বাচন যে কার্যক্রম সব কি নির্বাচন কমিশন আসলে কমপ্লিট করতে পারবেন, শেষ করতে পারবেন? দেখেন, আমাদের প্রধান নির্বাচন কমিশনার যথার্থই বলেছেন। আমরা যখন এর আগে এই নির্বাচন সম্পর্কে সরকারের 2-1 উপদেষ্টার বক্তব্য শুনেছিলাম, বিশেষ করে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত এবং আসিফ নজরুল সাহেবের, আমরা পরক্ষণেই কিন্তু সরকারের অন্যদের কাছ থেকে বলেছিলাম যে এগুলো তাদের নিজস্ব বক্তব্য, নির্বাচন সংক্রান্ত বক্তব্যটি আসবে চিফ
মানে আমাদের যিনি অ্যাডভাইজার আছেন তার কাছ থেকেই। ইভেন আমাদের সেনাবাহিনীর প্রধান যখন বলেছিলেন, আপনার মনে আছে যে 18 মাস পরে নির্বাচন, হবে। হ্যাঁ প্রথমে হ্যাঁ, বলেছিলেন। বলেছিলেন, এবং তখনও কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে অন্য কেউ না, আমাদের চিফ অ্যাডভাইজার এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবেন। জি, জি। কিন্তু চূড়ান্ত কথা তো ইতিমধ্যেই তিনি বলেছেন, এবং সেটা যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে সেনাপ্রধান যে সময়কালটা দিয়েছিলেন তার সময়কালের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। পার্থক্য নেই আসলে। তো এখন যেহেতু আমরা ধারণা পেয়েছি যে চিফ অ্যাডভাইজারই আমাদেরকে এটি বলবেন, এবং তিনি যে কথাটি বলবেন সেটার কথার গুরুত্ব আছে, এবং সেইভাবেই আমাদের পরবর্তী সিদ্ধান্তটি যাবে, এবং সেই পরিপ্রেক্ষিতে চিফ ইলেকশন কমিশনার যে বক্তব্যটি রেখেছেন আমি মনে করি যে যথার্থ। তিনি রাষ্ট্রপতি, আমাদের চিফ অ্যাডভাইজারের বক্তব্যের মধ্য দিয়েই তিনি একটা নির্বাচন সম্ভাব্য সময়সীমা তিনি পেয়েছেন, এবং সেটি নিয়ে ইলেকশন কমিশন এখন কাজ করছে, এবং ভোটার তালিকা হালনাগাদ, আমরা তো ভোটার তালিকা নবায়ন করব না, আমরা হালনাগাদ করব। করা হবে, হ্যাঁ। তো হালনাগাদ কোন, এটা খুব বড় সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য আমাদের সময় না, এবং তরুণ ভোটারও তো আছে যাদেরকে অন্তর্ভুক্ত হবেন। কিন্তু আপনি দেখেন এই যে কোনোভাবেই কিন্তু আমরা ভোটার তালিকা নতুন করে করছি না, আমরা হালনাগাদই করব, এবং সেইখানে যারা ভোটার হওয়ার কথা এই সময়ের মধ্যে তারা হবেন। এখন এটি একটা দিক গেল। আর শুধুমাত্র তো ভোটার তালিকা হালনাগাদ করেন না, একটা নির্বাচনী ব্যবস্থাপনার জন্য আমাদের অনেক কিছু দরকার। একটা হলো আপনি পঞ্চদশ সংশোধনী আপনি বাতিল করেছেন, এখন সেই বাতিলের মধ্য দিয়ে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ব্যাপারটি আছে, এখানে বোধহয় আরও কিছু আইনি প্রক্রিয়া আমাদের সম্পন্ন করতে হবে, এবং সেই সম্পন্ন করে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখাটাও চূড়ান্তকরণ করতে হবে, এবং সেইগুলো যে দীর্ঘ সময় লাগবে তা না, এটা সরকারের সদিচ্ছা এবং সংশ্লিষ্ট যাদের কর্মতৎপরতার মধ্যে যদি একটা নিষ্ঠা থাকে, কমিটমেন্ট থাকে, তাহলে এটাও সম্ভব। আর নির্বাচনের আনুষঙ্গিক যে ব্যবস্থাপনা, সেটার মধ্যে একটা হলো যে আমাদের সংবিধান, সেটারও কিন্তু একটা সংস্কারের ব্যাপার, যেগুলো কমিশন গঠন করা হয়েছে সেইগুলো। তো আমি মনে করি এখানে একটি প্রশ্ন থেকে যায়, সংবিধান সংস্কার করার ব্যাপারটা কি পার্লামেন্ট যদি না থাকে সেখানে কি? দেখেন, আমরা তো এটা গণপরিষদের মাধ্যমে হচ্ছে না, আমরা সংবিধানের যে যদি আমরা নতুনভাবে করতেও পারি এটাও হচ্ছে না। তো পার্লামেন্ট এটা যদি আমাদের হয়, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী পার্লামেন্টে সেটা অনুমোদনের জন্য খুব বেশি কিছু হবে না। এই সরকারের অনেক কার্যক্রম পরবর্তী পার্লামেন্টে আমাদের অনুমোদন লাগবে। তো সেই কারণেই তো বলছি যে রাজনৈতিক দলগুলোর সাথে অনৈক্য না, বরং তাদের সাথে একটা সমঝোতামূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই কাজগুলো করতে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রধান উপদেষ্টার যে বক্তব্যটি এসেছে সেটি ধরেই এই সরকার নির্বাচনের পরবর্তী আয়োজনের কাজটি সম্পন্ন করবেন, এবং সেই ক্ষেত্রে ইলেকশন কমিশনকে যা যা করতে হয় সেটি তারা করবেন। এখন দেখেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্যটিকে যদি অন্যতা কিছু হয়, তাহলে এই দেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বা আমাদের প্রধান উপদেষ্টার প্রতি যে আস্থার জায়গাটা তৈরি করেছেন, এবং তিনি আমাদের ইতিমধ্যেই যে বিশ্বাসযোগ্যতার জায়গাটা তৈরি করেছেন, সেটা কিন্তু বড় রকমের প্রশ্নের মধ্যে হবে। তিনি জাতির উদ্দেশ্যে এসে ভাষণ দিতে গিয়ে তিনি আমাদের এই একটা নির্বাচনী বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে এত সময় না, বরং আগেও যদি সম্পন্ন করা যায় তাহলেও এটি তারা করবে, এবং আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই যে অন্য কোনো যদি পন্থা অবলম্বন না হয়, তাহলে বিএনপি ওই প্রধান উপদেষ্টার যে ঘোষিত সময়সূচি সেটার মধ্যে নির্বাচন করতে বিএনপি যে খুব বেশি করবে তা না। একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির এটা একটা রাজনৈতিক থাকবে যে জনগণের কাছ থেকে তাদের ম্যান্ডেট আদায়ের জন্য নির্বাচনই তো তাদের একমাত্র পন্থা, এবং যেহেতু তারা একটা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে আছে, অতএব জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সরকার গঠন করুক, বা ম্যান্ডেটটা নেওয়ার জন্য তাদের মধ্যে একটা উদ্গ্রীব মনোভাব আছে। কিন্তু তারপরেও কিন্তু যখনই আমরা বড় চ্যালেঞ্জের মধ্যে দেখছি সরকারকে বা দেশকে, বিএনপি কিন্তু বারবার বলছেন যে এই সরকারকে তারা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে চায় না, বলে সরকারকে সব ধরনের সহযোগিতা তারা করবে। এখন সরকার এই সহযোগিতাটা তাদের কাছ থেকে নিতে পারবে কিনা বা পুরোপুরি এটা ইউটিলাইজ করতে পারবে কিনা, এটা সরকারের সক্ষমতার উপরও নির্ভর করে। তো আমরা যত কথাই বলি, যেভাবেই বলি না কেন, আমরা একটা নতুন বাস্তবতার মধ্য দিয়ে বাংলাদেশ আসছে, একটা ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, আমরা একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখে আমরা সামনের দিকে যাচ্ছি। তো এই স্বপ্ন যেন আমাদের কোনো রকমের এই ভঙ্গ না হয়, যেটি একটু আগে বলেছিলেন যে স্বপ্ন ভঙ্গের ইতিহাস আমাদের অনেক আছে, কিন্তু আমরা আর স্বপ্ন ভঙ্গের ইতিহাস আমরা দেখতে চাই না। এবং কোনো রকমে আপনি 2007 সালের নির্বাচন ওই যে অনির্বাচিত সরকারকে
মানে ওই সময় যেটা তাদেরকে বিদায় করতে যেও এই দেশের মানুষকে রক্ত ঝরাতে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জেলে যেতে হয়েছে। আমরা এই 2024-এ এত মানুষের যে প্রাণ উৎসর্গের করার ইতিহাস, এটা বাংলাদেশে আর পুনরাবৃত্তি হোক, এটা আমরা চাই না। মানুষ এমন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসুক, সরকার পরিবর্তন হবে মানুষের ইচ্ছায়, সরকার পরিবর্তন হবে মানুষের ম্যান্ডেট, ক্ষমতায় থাকবে মানুষের ম্যান্ডেট নিয়ে। এই ব্যবস্থাটাই বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত হোক এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষের হাত দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার মানুষের জন্য ভবিষ্যৎ এই রকম একটা ব্যবস্থা করে যাবে, এটা আমাদের কাছে প্রত্যাশিত। এবং সেটার জন্যই আমরা মনে করি যে ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার যে বক্তব্যটি রেখেছেন এটি যথার্থ। তাদের পক্ষে আমি একটা জিনিস ভালো দেখছি যে এই ইলেকশন কমিশনের পক্ষ থেকে কথা কম বলা হচ্ছে এবং এইটা কিন্তু খুবই ইতিবাচক। কথা যত কম বলবেন তারা কাজের মধ্য দিয়েই তারা কাজের মধ্য দিয়েই তারা প্রমাণ করবেন এবং কথা যত বলা হবে ব্যাপাস কথা বেরিয়ে আসবে বেশি বললে, এবং সেটি আমাদের জন্য এখন কোনোভাবেই কাম্য হবে না। ফলে আমরা ইলেকশন কমিশনার যে কথাটি বলছেন, চিফ ইলেকশন কমিশনার, সেটার প্রতিও আস্থা রাখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময়সূচির ভিতরেই নির্বাচন হবে, সেটাও প্রতিও আমরা আস্থা রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং রাজনৈতিক দলগুলো তাদের দাবি উত্থাপন করবেন, কিন্তু সেই দাবি আদায়ের জন্য এমন কোনো পরিস্থিতি তাদের পক্ষ থেকেও আসবে না যেটা আমাদের দেশ এই মুহূর্তে বহন করতে পারবে না। এটাই আমরা চাই। আসলে স্বপ্নভঙ্গের যে ইতিহাসের কথা বলেন, স্বপ্নভঙ্গের ইতিহাসে তো আসলে দেশও অনেকটা পিছিয়ে যায় এবং দেশ সামনের দিকে আগাতে পারে না। ইলিয়াস খান ভাই, আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগের সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়েছেন আজ জামাতের আমির, এবং তিনি আখ্যা দিয়ে যেটা বলেছেন যে গণহত্যাকারীদের রাজনীতি করার আসলে কোনো সুযোগ নেই, এই কথাটি উনি আজ বলেছেন। কিন্তু তিনি কিন্তু একেবারে যখন 5ই আগস্টের পরে শুরুর দিকে তিনি কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করেই কথা বলেছেন এবং তাদের উপর তার ক্ষমা করে দিয়েছেন, কোনো ক্ষোভ নেই, এরকম একটি কথাও তিনি বলেছেন। তো এটা কি আসলে দ্বিচারী মন্তব্য হয়ে গেল না? কি মনে হয় আপনার কাছে? না, দ্বিচারী না। রাজনীতিতে নানা সময় রাজনীতিবিদরা নিজের স্ট্যান্ড থেকে সরে যায়। হয়তো তিনি বলে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, মনে আছে তিনি বলেছেন, এরপর একটু সমালোচনা হয়েছিল, তারপর তিনি তার স্ট্যান্ড চেঞ্জ করেছেন। এখন তিনি বলছেন সন্ত্রাসী দল। আসলে তো আওয়ামী লীগ অনেক সন্ত্রাস করেছে দেশে, সারা বিশ্বে। শিক্ষাঙ্গনে একজন কর্তা ব্যক্তি, তিনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে কী অবস্থা সৃষ্টি করা হয়েছিল। ছাত্ররাও দাবি জানাচ্ছে যে আওয়ামী লীগ নানা অপরাধ করেছে, তাদের শাস্তি দিতে হবে। সো তিনি যা বলেছেন হয়তো তার নিজস্ব মন্তব্য, আগের অবস্থান থেকে এখন একটু সরে এসে আরও বেশি কড়া হয়ে যাচ্ছে, এই আর কি। তিনি তার নিজস্ব মন্তব্য। বাট আশা করি যে আওয়ামী লীগের শুদ্ধ হওয়ার সুযোগ আছে কিনা আমি জানি না, বাট তাদের চেষ্টা করা উচিত, কারণ একটি বড় দল ছিল বাংলাদেশে, আমি জানি। বাট এই দলটির হাতে সবসময় গণতন্ত্র হত্যা করা হয়েছে। 75-এ করেছে। এই আমি যে পত্রিকায় চাকরি করলাম আমার দেশ, সেটিতে একটা হেডলাইন হয়েছিল যে নবরূপে বাকশাল। আসলে তো বাকশালের চেয়েও কঠিন অবস্থা ছিল গত 15.5 বছর। বাকশাল মানুষ জানতো আমরা দল করতে পারবো না, বাট এবার কিন্তু দল, এবং এইরকম হাজার হাজার মামলা ছিল না তখন। যেমন বিএনপি একজন নেতার নামে 400 মামলা, 500 মামলা, হয়তো সপ্তাহের প্রতিদিনই কোর্টে থাকতে হয়। এই অবস্থা তো আগে কোনো দিন হয়নি। সুতরাং আমি বলতে চাই দেশে এখন একটি ভালো দিকে যাওয়া উচিত, সুযোগ আছে বলে। এই সরকার আসার পরে আমাদের খুব প্রত্যাশা ছিল দেশটা খুব ভালোভাবে চলবে, কিন্তু কেন জানি আমি খুব আশাবাদী হতে পারছি না। যেমন দুটি জিনিস আগেই বলেছি, দ্রব্যমূল্য, তারপর আইনশৃঙ্খলা পরিস্থিতি, হ্যাঁ, ভালো তো হয়নি। আমরা আশা করতে চাই, এবং খুব দুর্ভাগ্যজনকভাবে পুলিশও সব জায়গায় ভালোভাবে ডিউটি করছে না বলে আমার মনে হচ্ছে। ঢাকায় প্রায় ট্রাফিক জ্যাম, প্রচুর ট্রাফিক জ্যাম লেগে থাকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। সুতরাং এর উত্তরণ দরকার। আবার সেই কথাই বলি, রাজনৈতিক শক্তি লাগবে, এই জন্য প্রকৃত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটি না করলে কিন্তু আমাদের ইলিয়াস খান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একদম শেষ প্রশ্নটি করতে চাই ডক্টর এম সিদ্দিকুর রহমান খান আপনার কাছে স্যার। সেটি হচ্ছে, ইতিমধ্যে 2004 শেষ হয়ে আমরা নতুন বছরে পদার্পণ করেছি, 2024 শেষ করে 2025-এ পদার্পণ করেছি। তো নতুন বছরের শুভেচ্ছা আপনাদের দুজনকে এবং একই সাথে দর্শকদেরও জানাচ্ছি। তো 2024-এ আমরা আসলে কি পেয়েছি এবং 2025-এ আসলে আমরা কি পেতে পারি বা আমাদের পাওয়া উচিত বলে আপনি মনে করেন এই নতুন অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের কাছ থেকে? 2024-এ বাংলাদেশের মানুষ অনেক বড় কিছু পেয়েছে। বাংলাদেশের মানুষ একটা ফেসিস্ট দানবীয় সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে, তাদের নাগপাশ থেকে মুক্তি পেয়েছে।
ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থানের সফল রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্যে যে দানবীয় শাসনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এদেশের মানুষ মানে এক যুগের বেশি সময় ধরে লড়াই সংগ্রাম করেছিল, সেই লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতি ঘটেছে 2024-এ এবং বাংলাদেশে ইতিহাসে একটা নতুন মানে নজিরবিহীন ঘটনা ঘটেছে যে সরকারের শুধু পতন নয়, সরকার সমূলে এখান থেকে তারা মানে বিতাড়িত হয়েছে বা উৎখাত হয়েছে। এরকম এটি আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য অনেক বড় অর্জন। এই উৎখাতের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষা হলো একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। 2025-এ মানুষের এই স্বপ্ন পূরণের বছর হিসাবে আমরা দেখতে চাই। হ্যাঁ, এবং এই 2025 এমন একটি মানে বছর আমাদের জন্য হোক যেখানে বাংলাদেশের মানুষকে মানে নিজের বেঁচে থাকার জন্য, নিজের মানে গণতান্ত্রিক অধিকারের জন্য আর রক্ত দিতে হবে না। একটা বৈষম্যহীন সুন্দর আগামী আমাদের ব্যক্তি জীবনে, রাষ্ট্রিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সব জায়গায় হোক, সেটাই আমাদের। জি, আমরাও সেটি প্রত্যাশা করি এবং আমাদের আকাঙ্ক্ষাও সেটি থাকবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন বছরের আবারও শুভেচ্ছা রইল। শুভরাত্রি।